হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকেও একটি সেশন নিয়ে চলে এসেছি। আজকে সেশনে রেখেছি বিভিন্ন পরীক্ষাতে বিগত বছর যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে সেখান থেকে বাছাই করা 15টি প্রশ্ন নিয়ে এসেছি। শুধুমাত্র প্রশ্ন উত্তরই নয়, প্রশ্ন উত্তরের সাথে সাথে আরও কী কী ধরনের এখান থেকে প্রশ্ন হতে পারে সেই সমস্ত নিয়েও আলোচনা করব। তোরা সবাই রেডি তো? আচ্ছা, শুরু করছি। দেখ, বিবেকানন্দ মেমোরিয়াল রক কোথায় অবস্থিত? বিবেকানন্দ মেমোরিয়াল রক কোথায় অবস্থিত? অপশন পোর্ট ব্লেয়ার, বিশাখাপত্তনম, কন্যাকুমারী নাকি চেন্নাই। বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত তুই জানিস? কন্যাকুমারীতে কিন্তু অবস্থিত। আচ্ছা, আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ যেমন হাওড়া জেলায় বেলুড় মঠ নির্মাণ করেছিলেন, সেরকমই স্বামী বিবেকানন্দ স্মৃতির জন্য বা স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে কিন্তু কন্যাকুমারীতে একটি মেমোরিয়াল রক তৈরি করা হয়েছে, যার নাম বিবেকানন্দ রক মেমোরিয়াল বা বিবেকানন্দ মেমোরিয়াল রক। আচ্ছা, তাহলে কন্যাকুমারী থেকে আর কি হতে পারে বলতো? আমরা ভারতের যখন বিভিন্ন অবস্থানগুলো দেখবো, হ্যাঁ, বা তার সীমানাগুলো দেখবো, তখন দেখবো কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। কিন্তু যতক্ষণ না মূল স্থলভাগ বলছে বা মূল ভূখণ্ড বলছে ততক্ষণ কিন্তু আমরা ইন্দিরা পয়েন্টই আনসার রাখবো। যখনই বলে দেবে ভারতের সর্বদক্ষিণে অবস্থিত মূল ভূখণ্ড নাম কি, তখন কিন্তু কন্যাকুমারী হলো। আচ্ছা, কিন্তু তোমার ওটা কোথায় অবস্থিত, কোন স্টেটে অবস্থিত? ওটা তামিলনাড়ু। ডেফিনেটলি কন্যাকুমারী তামিলনাড়ুতে হবে। ঠিক আছে। আচ্ছা, কন্যাকুমারীতে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, এটা কিন্তু 1970 সালে নির্মাণ করা হয়েছিল। সকল বুঝতে পারলি? তাহলে একবার বলেছি, বিবেকানন্দ মেমোরিয়াল রক কোথায় অবস্থিত? কন্যাকুমারীতে অবস্থিত, যেটা 1970 সালে কিন্তু গড়ে উঠছিল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন দেশে বিখ্যাত পশুপতিনাথ মন্দির অবস্থিত? বিভিন্ন মন্দির, টেম্পল, ফেস্টিভ্যাল, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এইখান থেকে কিন্তু বিরাট এসএসসিতে প্রশ্ন দেয়। এই প্রশ্নটা আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এমটিএস এক্সামে এসেছে, সেখান থেকে আমি কালেক্ট করেছি। তাহলে কোন দেশে বিখ্যাত পশুপতিনাথ মন্দির অবস্থিত? আমি আগেই বলেছিলাম সমস্ত দেশ আমাদের বেশি বেশি করার দরকার নয়, শুধুমাত্র ভারতে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে আমরা তার উপর বেশি ফোকাস রাখবো। অপশনগুলো কিন্তু এরকমই দিয়েছিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান নাকি নেপাল। আনসার হয়ে যাবে নেপাল। তাহলে পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? নেপাল। নেপালে কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, কাঠমান্ডুতে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, কি বলতো? সার্কের সদর দপ্তর, তাই তো? সার্কের সদর দপ্তর কিন্তু নেপালে কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, এই যে পশুপতিনাথ মন্দিরটা, এটা কিন্তু 1979 সালে কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্বীকৃতি পেয়েছে। তাহলে 1979-তে নেপালে অবস্থিত যে পশুপতিনাথ মন্দির, সেটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু তকমা পেয়েছে। বুঝতে পারলি সকলে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ড্রি উৎসব পালিত হয় কোন রাজ্যে? ড্রি, আমি এইমাত্র বললাম বিভিন্ন রাজ্য যে সমস্ত ফেস্টিভ্যালস রয়েছে, হ্যাঁ, ড্যান্স রয়েছে, এগুলোতে তো বিরাট প্রশ্ন আসে। তো সেখান থেকে রেখেছি ড্রি উৎসব পালিত হয় কোন রাজ্যে। অপশন বলছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট। ড্রি উৎসব পালিত হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, মেঘালয় নাকি অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট। আনসার কি জানিস? আচ্ছা, অরুণাচল প্রদেশে কিন্তু ড্রি উৎসব হয়। অরুণাচল প্রদেশে আরো উৎসব হয়, লোসার হয়, লোসার অরুণাচল প্রদেশে, মপিন হয়। আচ্ছা, আমি এই যে বিভিন্ন উৎসবগুলো চেষ্টা করব যে তোদের সামনে কোনো ট্রিক্স বা কোনো লাইনের মধ্য দিয়ে এক একটা স্টেট ওয়াইজ যাতে তোদের মধ্যে আত্মস্থ হয়ে যায়। তো আমি চেষ্টা করছি, নোটসটা আমি বানাচ্ছি অলরেডি, যখনই হয়ে যাবে সেটা নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দেবো এবং সেটা টেলিগ্রামে কিন্তু আমি পোস্ট করে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হতে ভুলো না, তাহলে যদি না হও তাহলে কিন্তু এই নোটসটা তোমরা কালেক্ট করতে পারবে না। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে অরুণাচল প্রদেশে কি কি হয়? লোসার হয়, মপিন হয় আর ড্রি উৎসব হয়। এছাড়া হয় সাংকেন, এরকম গাদা হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মেঘালয় দুটো মাথায় রাখবি, নংক্রেম আর ওয়াঙ্গালা। নংক্রেম আর ওয়াঙ্গালাকে বলা হয় 1000 ড্রামস। মানে এই উৎসবটা যখন পালন করে তারা না খুব বাদ্যযন্ত্র বাজায়, ড্রাম বাজায়, তাই 1000 অফ ড্রামস বলা হয়ে থাকে ওই মেঘালয়ে অনুষ্ঠিত ওয়াঙ্গালা উৎসবকে বা ফেস্টিভ্যালকে। ঠিক আছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের কি
আমরা জানি পোঙ্গল আর উগাদি। আচ্ছা, পোঙ্গলটা কি বলতো, হারভেস্ট ফেস্টিভ্যাল, আর উগাদি হচ্ছে কি নিউ ইয়ার ফেস্টিভ্যাল। নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে। যেমন আমরা ধর যখন কোনো মানে চাষ ওঠে তার উপর ভিত্তি করে একটা উৎসব হয়, আর যখন নতুন বর্ষ মানে শুরু হয় তখন একটা উৎসব হয়। তাহলে উগাদিটা কি অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার ফেস্টিভ্যাল, আর হারভেস্ট ফেস্টিভ্যাল যদি বলা হয়ে থাকে তখন পোঙ্গল অন্ধ্রপ্রদেশের হলো। আচ্ছা, গুজরাটের রন উৎসব, গুজরাটের রান রয়েছে, কচ্ছের রান, তাই রন উৎসব বা রান উৎসব কোথায় হয়, গুজরাটে। আর একটা কি হয়, মোধেরা উৎসব। হ্যাঁ, মোধেরা উৎসব। তাহলে এখানে কি পাচ্ছি, অরুণাচল প্রদেশে কি কি না ড্রি উৎসব, লোসার উৎসব, মোপিন উৎসব। আচ্ছা, মেঘালয়ের কি পাচ্ছি, নংক্রেম পাচ্ছি, ওয়াঙ্গালা পাচ্ছি, ওয়াঙ্গালাকে থাউজেন্ড অফ ড্রামস বলা হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশে দুটো পাচ্ছি, হারভেস্ট পোঙ্গল আর হচ্ছে নিউ ইয়ার উগাদি। উগাদি, হ্যাঁ, উগাদি কিন্তু তোর কর্ণাটকে তো সম্ভবত হয়ে থাকে। আচ্ছা, আর গুজরাটের কি রন আর মোধেরা, বুঝতে পারলি সকলে। আচ্ছা, তারপর প্রশ্ন, বেদে ফিরে যাও বা গো টু বেদাস, এই আহ্বানটি কে করেন? অপশন বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, দাদাভাই নৌরাজি, নাকি দয়ানন্দ সরস্বতী। বলছে বেদে ফিরে যাও বা বেদের যুগে ফিরে যাও, এই আহ্বানটি বা স্লোগানটি কে দিয়েছিল? বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে, দাদাভাই নৌরোজি, নাকি দয়ানন্দ সরস্বতী। কেউ পারবি? দাদাভাই নৌরোজি। তিনি কিন্তু শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত। শুদ্ধি আন্দোলন বিষয়টা কি না, ওই ঊনবিংশ শতকের এই সময়তে কি হয়েছিল না, বিভিন্ন কারণে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কি হয়েছিল বলতো না, তোর বিভিন্ন ধর্মে চলে গেছিল, বা মুসলিম ধর্মে জোর করে কোনো না কোনো কারণে হিন্দুরা চলে গেছিল। সেই সময় না দয়ানন্দ সরস্বতী কি করেছিল, যে শুদ্ধি আন্দোলনের মধ্য দিয়ে বলেছিল, চলো যারা হিন্দু ধর্ম থেকে ডিটাচ হয়ে গেছো আবার গো টু বেদাস, চলো হিন্দু ধর্মে আবার চলে আসো, গো টু বেদাস মানে বেদের যুগে আবার ফিরে আসো, এইটা বলেছিল, ঠিক আছে। তাহলে শুদ্ধি আন্দোলনের প্রবক্তাকে দয়ানন্দ সরস্বতী। সে কি না অহিন্দু যারা হয়ে গেছিল বা ধর্মান্তরিত যারা হিন্দুগুলো চলে গেছিল, তারা কি না ধর্মান্তরিত হিন্দুদেরকে জন্য বা অহিন্দুদের জন্য বলেছিল, তোমরা আবার আমাদের হিন্দুদের জগতে ফিরে আসো, ঠিক আছে। এইটাই এর জন্য তোমার বলেছিল গো টু বেদাস। আচ্ছা, স্বামী দয়ানন্দ সরস্বতীর একটি প্রকাশ, তোর সত্যার্থ প্রকাশ নামক একটা বই লিখেছে, সত্যার্থ প্রকাশ হলো। আচ্ছা, বিবেকানন্দ থেকে সেরকম বলছি না। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের, জ্যোতিবা ফুলে কি 1873 সালে মহারাষ্ট্রের সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিল। দাদাভাই নৌরোজি কি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, তাই তো। এবং কি না সে ব্রিটেনের পার্লামেন্টের সর্বপ্রথম ভারতীয় সদস্য ছিল। এবং দাদাভাই নৌরোজি কি না সম্পদের নির্গমন তত্ত্ব দিয়েছেন। এবং জাতীয় কংগ্রেসে বলতে গেলে ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু দাদাভাই নৌরোজি, কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলোই ছিল, তার মধ্যে দাদাভাই নৌরোজিও কিন্তু জাতীয় কংগ্রেসে অনেকবার কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। যেমন দ্বিতীয় অধিবেশনটাতে, যেটা 1886 সালে হলো কলকাতায়, ওখানে করেছিল। 1906 সালে করেছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন কি বলছে, বেদের যুগে ফিরে যাও বা বেদে ফিরে যাও, এই স্লোগানটি দিয়েছিল দাদাভাই দয়ানন্দ সরস্বতী। ঠিক ঠিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তুলা সবচেয়ে ভালো জন্মায় কোন মৃত্তিকাতে? তুলা মৃত্তিকা মানে তুলা মৃত্তিকাও বলা হয়ে থাকে, সেই মৃত্তিকাটা কোন মৃত্তিকায় তুলা চাষের জন্য আদর্শ? অপশন হচ্ছে রেগুর, অপশন বি রেগোলিথ, অপশন সি ল্যাটেরাইট, নাকি পার্বত্য মৃত্তিকা। তুলা সবচেয়ে ভালো জন্মায় কোন মাটিতে? রেগুর মাটিতে। আচ্ছা, রেগুর মাটিকে আরেকটা বলা হয় ব্ল্যাক কটন অফ সয়েল, তাই তো। এটা কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, গুজরাট ওই সাইডে দেখা যায়। কেন হয় না, লাভা সঞ্চিত হয়ে এই মৃত্তিকাটা সৃষ্টি হয় বলে, এবং এই মৃত্তিকাটা কালারটা কেমন হয়, কালো কালারের, তাই একে ব্ল্যাক কটন সয়েল বলা হয়ে থাকে। আচ্ছা, রেগোলিথ কি, যখন ভূগোল ক্লাস আলোচনা তখন দেখবি, বুঝতে পারবি যে মৃত্তিকা সৃষ্টির যে প্রাথমিক পর্যায়ে যেটা রয়েছে সেটাই হচ্ছে রেগোলিথ। আচ্ছা, ল্যাটেরাইট কি? ল্যাটেরাইট আমাদের এই বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে কি মাটির রংগুলো কি লাল হয়, তাই তো। এবং কি ভিজে গেলে আমার চ্যাটচ্যাটে, আর শুকিয়ে গেলে শক্ত ইটের মতো, রেগোলিথ। এখানে কি হয়তো চা, কফি, কাজু বাদাম, এই ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে ভালো। আর কি পার্বত্য মৃত্তিকা মানে যেটা পর্জল মৃত্তিকা, ওখানে কি সরলপল্লী বিভিন্ন গাছের জন্য বিখ্যাত। মানে তুলা চাষের সবচেয়ে ভালো মৃত্তিকা রেগুর মৃত্তিকা। তারপর বলছে নেক্সট প্রশ্ন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু সেটি ইউনেস্কো কর্তৃক বিপন্ন ভাষা হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছে? মানে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসাবে তকমা দিচ্ছে কোন উপজাতি ভাষাটাকে, এবং সেই ভাষাটা কি ইউনেস্কো দ্বারা কিন্তু বিপন্ন দ্বারা বিবেচিত হয়েছে। অপশন বলছে
সাঁওতালি ভাষা, কর্মালি ভাষা বা কুরমালি ভাষা, সাদরি ভাষা না কুরুক ভাষা, এটা মাথায় রাখবি, কুরুক ভাষা। কুরুক ভাষা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উপজাতি ভাষা হিসাবে, সরকারি উপজাতি ভাষা হিসাবে তকমা দেওয়া হয়েছে, এবং কি যেটা বর্তমানে কি ইউনেস্কো দ্বারা কি বিপন্ন ভাষার তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভাষা সংগ্রামটা আজকে হ্যাঁ, আজকে ভালো, আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাহ। তারপর প্রশ্ন, বিখ্যাত স্লোগান গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চালু হয়? মানে গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু চালু হয়েছিল? অপশন বলছে প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? বল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু গরিবি হাটাও এই স্লোগানটা উঠেছিল। কখন উঠেছিল না 1971 সালে যখন নির্বাচন হচ্ছে, তখন তৎকালীন ইন্দিরা গান্ধী স্টেজে উঠে বলেছিল যে আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের মূল লক্ষ্য হবে দরিদ্রতা দূরীকরণ এবং অস্পৃশ্যতা দূর করা, ঠিক আছে, এবং কি না স্বনির্ভরতা অর্জন করা। দরিদ্রতা দূরীকরণ এবং স্বনির্ভরতা বৃদ্ধি করা। দরিদ্রতা যখনই কমে যাবে তখন তো স্বনির্ভরতা বেড়ে যাবে, এটা। আচ্ছা, আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর বেস করে তৈরি হয়েছে? মাথায় রাখবি হ্যারড ডোমার মডেল। আর দ্বিতীয়টা কি? প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেল, তাই তো? আচ্ছা, আর কি আছে? তৃতীয় সুখময় চক্রবর্তী মডেল। তৃতীয়টা কোন মডেলের উপর বেস করে? সুখময় চক্রবর্তী। আচ্ছা, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আরেকটা নাম রয়েছে, গ্যাটগিল পরিকল্পনা। এবং ধর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু সবুজ বিপ্লবের ব্যাপারটা যুক্ত আছে, আর তৃতীয়টাই হচ্ছে দুগ্ধ উৎপাদনটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত আছে। তাহলে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি জানলাম? গরিবি হাটাও স্লোগানটা দিয়েছিল 1971 সালের ইন্দিরা গান্ধী। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটার কোন মডেলের উপর বেস করা হয়েছিল? হ্যারড ডোমার মডেল। আচ্ছা, দ্বিতীয়টা কি? প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেল। তৃতীয়টা হচ্ছে কি? সুখময় চক্রবর্তী বা স্যান্ডি মডেল। সুখময় চক্রবর্তী অ্যান্ড স্যান্ডি মডেল। আর কি এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি বলা হয়? গ্যাটগিল পরিকল্পনা বা গ্যাটগিল যোজনা বলা হয়ে থাকে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, লোহাকে শক্ত ও মজবুত করতে নিচের কোনটি যোগ করা হয়? দেখবি শুধুমাত্র আকরিক দিয়ে দিলেই কিন্তু সেটা হয় না, সেটার আরো নমনীয়তা, এবং ধর দীর্ঘদিন যাতে লাস্টিং করে, এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ মেশানো হয়। লোহাকে শক্ত এবং আরো মজবুত হবে তার জন্য কি মেশানো হয় লোহার সাথে? অপশন বলছে দোস্তা, কার্বন, নাকি তামা, নাকি সোডিয়াম? কার্বন। লোহাকে শক্ত করবার জন্য কি? কার্বন। আচ্ছা, স্টেনলেস স্টিলে কোন কোন উপকরণগুলো থাকে বলতো? কার্বন, নিকেল না ক্রোমিয়াম, লোহা, কার্বন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে কি কি আমি বলি? প্রোফেসিয়াম, নিফেসিয়াম মাথায় রাখবি। না, নিকেল থাকে, প্রোফেসিয়াম, নিফেসিয়াম। আচ্ছা, ক্রোমিয়াম আর ফে মানে হচ্ছে লোহা। আচ্ছা, নি মানে হচ্ছে নিকেল, কোন পেয়ে গেছি? কার্বন। তাহলে স্টেনলেস স্টিলে কি কি থাকে? কোন কোন ধাতুগুলো? ক্রোমিয়াম, কার্বন আর লোহা। আর লোহাকে শক্ত এবং মজবুত করতে কি মেশানো হয়? কার্বন মেশানো হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশন বলছে সাহিত্য, ক্রিয়া প্রশিক্ষক, নাকি শান্তি, নাকি বীরত্ব? দ্রোণাচার্য পুরস্কার যা খেলার যে কোচ তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে? 1985 থেকে। 1985 থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সাহিত্য পশ্চিমবঙ্গের ভারতের সবচেয়ে সাহিত্যের অ্যাওয়ার্ড কি আগে হয়েছে? জ্ঞানপীঠ পুরস্কার, তাই তো? আচ্ছা, প্রথম পেয়েছিল জি শঙ্কর গুরু 65-তে, কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1961-তে। 75-এ পেয়েছিল আশাপূর্ণা দেবী। আচ্ছা, আর শান্তি কি আগে হয়েছিল? যে স্ট্যালিন অ্যাওয়ার্ড সৈফুদ্দিন কিচলু পেয়েছিল না? আচ্ছা,
এবার নেক্সট প্রশ্ন, তাহলে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? ক্রীড়া প্রশিক্ষক বা যে খেলার কোচকে দেওয়া হয় 1985 সাল থেকে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিউ ম্যাটাফর হলো কি? অপশন বলছে, আচ্ছা প্রশ্নটা নিউ ম্যাটাফর কি? সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী, মানে সুন্দরবনের যে নিউমোনিয়া রোগ হয়েছে সেই ব্যক্তিকে বলে নিউ ম্যাটাফর, নাকি সুন্দরবনের জলাভূমি, নাকি সুন্দরী গাছের ডালপালা, নাকি ম্যানগ্রোভের শেকড়? নিউ ম্যাটাফর মানেটা দেখ, সুন্দরবন একবারে সমুদ্র একবারে সংলগ্ন অঞ্চল, ফলে কি মাটি জল এতটাই লবণাক্ত এবং মাটির ভিতরে সেরকম ভাবে কিন্তু অক্সিজেন থাকে না, তাহলে উদ্ভিদ শ্বসন কার্য যখন চালায় তখন কি মাটির ভেতরে পর্যাপ্ত অক্সিজেন অসুবিধা হওয়ার জন্য বা না থাকার ঘাটতি হওয়ার জন্য কি হয় না, মূলগুলো মাটির থেকে একটু উপরে উঠে থাকে এবং সেগুলো কি বায়ুমণ্ডল থেকে তারা কি অক্সিজেনটা গ্রহণ করে। এই যে উপরের দিকে উঠছে সেটাকে নিউ ম্যাটাফর বা শ্বাসমূল বলা হয়। তাহলে শ্বাসমূলটা কি বা নিউ ম্যাটাফরটা কি না, শেকড় রিলেটেড বিষয় তো। তাহলে ম্যানগ্রোভের শেকড়, সুন্দরী বন অঞ্চলে যে গাছগুলো জমে থাকে তো ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, তাই তো? তাহলে নিউ ম্যাটাফর হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্যের শেকড়। আচ্ছা নেক্সট প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই বাদ্যযন্ত্র রিলেটেড তো বিরাট এসএসসির ফেভারিট প্রশ্ন, সকলেই হয়তো জানিস। এই জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন বলছে তবলা, নাকি বাঁশি, নাকি সেতার, নাকি সরোদ। তবলা, বাঁশি, সেতার না সরোদ? আচ্ছা তবলার সাথে কিছু জনের নাম বল। এই তো জাকির হোসেন, আল্লাক্কা খান, আর কে? লতিফ খান, আর কে? রাধাকান্ত নন্দী, তাই তো? আচ্ছা তন্ময় বোস, বিক্রম ঘোষ, এরা সব কি? তবলা। কি কি বললাম আরেকবার? আল্লাক্কা খান, জাকির হোসেন, তারপরে যে লতিফ খান, রাধাকান্ত নন্দী, আর তন্ময় বোস, বিক্রম ঘোষ, এরা সব তবলার সাথে যুক্ত। আচ্ছা বাঁশির সাথে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, টি মহালিঙ্গম, রঘুনাথ শেঠ। হরিপ্রসাদ চৌরাসিয়া, টি মহালিঙ্গম, রঘুনাথ শেঠ, পান্নালাল ঘোষ, এরা কিন্তু বাঁশির সাথে যুক্ত। আচ্ছা সেতারের সাথে কি? পণ্ডিত রবিশঙ্কর। সর্বপ্রথম ভারতের কে গ্র্যামি পুরস্কার পেয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর। কোন অ্যালবামের জন্য? ওয়েস্ট মিটস ইস্ট, এই অ্যালবামের জন্য পেয়েছিল। আর মেয়েদের বললে তানবিসা, আমরা আগে আলোচনা হয়েছে প্রিভিয়াস ইয়ার্সে মক টেস্টে। আচ্ছা তাহলে সেতার কে? রবিশঙ্কর, তারপরে হচ্ছে কি বিলায়েত খান, মনিলাল নাগ, বুদ্ধাদিত্য ব্যানার্জি, নিখিল ব্যানার্জি, তাই তো? এরা হচ্ছে কি না তোর সেতারের সাথে যুক্ত। আর সরোদ কি? সরোদ হচ্ছে আলী আকবর খান, আমজাদ আলী খান, হ্যাঁ, তারপরে হচ্ছে তোর আমন আলী বঙ্গাস, আয়ন আলী বঙ্গাস, হ্যাঁ, ব্রিজ নারায়ণ, এগুলো কিন্তু সব সরোদের সাথে যুক্ত। ঠিক আছে, টেনশন কিছু নাই, সব আসবে। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে যে সমস্ত ব্যক্তিত্বরা যুক্ত রয়েছে এগুলো পিভিআর চেয়ারসে যেরকম ভাবে প্রশ্ন এসেছে সেই ব্যক্তিগুলোর নাম দিয়ে আমি একটা ক্লাস করব। আচ্ছা যামিনী রায়, নেক্সট প্রশ্ন হয় জাকির হোসেন কোন বাদ্যের সাথে? তবলা। আচ্ছা যামিনী রায় একজন বিখ্যাত কিসের সাথে যুক্ত ছিল? যামিনী রায় আমরা দেখেছি, তাই তো? যামিনী রায় মানে দেখেছি বলতে আমরা সচক্ষে দেখিনি, দেখেছি। আচ্ছা কার্টুনিস্ট নাকি চিত্রশিল্পী? এই তো বলে তো ড্রয়িং গুলো দেখেছি, ড্রয়িং মানে তো চিত্র, তাহলে যামিনী রায় ছিল একজন চিত্রশিল্পী। আচ্ছা অপশন গুলো বলে দিই, কার্টুনিস্ট, চিত্রশিল্পী, গায়ক না জাদুকর? যামিনী রায় একজন চিত্রশিল্পী। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? অপশন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুচেতা কৃপালিনী, নাকি বলদেব সিং? আচ্ছা জওহরলাল নেহেরু কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সুচেতা কৃপালিনী প্রথম ভারতের মহিলা কে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বললে সরোজিনী নাইডু, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল বললে পদ্মজা নাইডু, আর সুচেতা কৃপালিনীকে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন স্টেটের থেকে হয়েছিল? উত্তরপ্রদেশ স্টেট থেকে হয়েছিল। হ্যাঁ
আর বলদেব সিং হচ্ছে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। কি মাথায় রাখবো, সিং মানে শিখ পরিবার, তাহলে প্রতিরক্ষার দিক থেকে শিখদের কাছে কেউ হার মানাতে কেউ পারবেনি, তাই তো? তাহলে বলদেব সিং ছিল প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবে সবচেয়ে প্রভাবিত হয়েছিল কোনটাতে? সবচেয়ে বেশি সবুজ বিপ্লব প্রভাবিত হয়েছিল। আচ্ছা, সবুজ বিপ্লব কি না বিভিন্ন উন্নত প্রজাতির বীজ, হ্যাঁ, জলসেচ এবং উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে যখন চাষবাস করে যখন সেটা খুব প্রচুর পরিমাণে যখন ফসল করলো, হ্যাঁ, শস্য উৎপাদন হলো, সেটা হচ্ছে বিপ্লবের সাথে যুক্ত। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন গমের সাথে হয় সবুজ বিপ্লব, তাই তো? আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে আলুর সাথে গোলাকার বিপ্লব, তাই তো? মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তাহলে সবুজ বিপ্লবটা মেইনলি গমের জন্য হয়েছিল, সেকেন্ড পজিশনে কিন্তু ধান ছিল। তাহলে সবুজ বিপ্লব সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কোন শস্য? গম। ধান গম যদি দুটো অপশন থাকে, আগে কি করবো? গম আগে, তারপরে হচ্ছে ধান। তাহলে অপশন দিচ্ছে গম, ধান, পাট, তৈলবীজ। সবই প্রভাবিত কি হয়েছিল? গম হয়েছিল। আচ্ছা, তাপমাত্রার এসআই একক কি? আমরা আগের ক্লাসে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ফিজিক্স থেকে ডিটেলসে আলোচনা হয়েছে, সেখান থেকে এই প্রশ্নটা লিখেছি এবং এটা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নটা এসেছে। আমি এই প্রশ্নটা আলোচনা করছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের যদি আজ এই গ্রুপ ডিসকাশনটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলবে না। আচ্ছা, আমি একবার যতগুলো প্রশ্ন হলো সেগুলো আর একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। প্রশ্ন, বিবেকানন্দ মেমোরিয়াল রক কোথায় অবস্থিত? কন্যাকুমারী। আচ্ছা, কোন দেশে বিখ্যাত পশুপতিনাথ মন্দির অবস্থিত? নেপালের কাঠমান্ডু। ত্রি উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশ। বেদে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিল? দয়ানন্দ সরস্বতী। তিনি কিন্তু আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন। তুলা সবচেয়ে ভালো জন্মায় কোন মৃত্তিকাতে? রেগুর মৃত্তিকাতে। কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা সেটা বিপন্ন ভাষার তকমা দেওয়া হয়েছে? কুরুক ভাষাকে। বিখ্যাত স্লোগান গরিবি হাটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। লোহাকে শক্ত ও মজবুত করতে লোহার সাথে কোন উপাদান মিশ্রিত করা হয়? কার্বন। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? ক্রীড়া প্রশিক্ষক বা গেম কোচদেরকে। আচ্ছা, নিউ ম্যাটাফর হলো কি? ম্যানগ্রোভের শেকড় বা শ্বাসমূল। নিউ ম্যাটাফর মানে হচ্ছে শ্বাসমূল। আচ্ছা, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা। জামিল রায় একজন বিখ্যাত চিত্রশিল্পী। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। আচ্ছা, বল আছে খুব, এবং তাই তো সে প্রতিরক্ষা, বল না থাকলে তাকে কি হতো? বলদেব সিং। সবুজ বিপ্লব সবচেয়ে প্রভাবিত হয়েছিল গম। আর এই আনসারটা কেউ বলবি না, তাপমাত্রার এসআই একক কি? এটা হোমওয়ার্ক রইল। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।